সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা ভাইটাল জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শনিদেবের সাড়ে সাতি। আমরা অনেকেই শুনি যে শনিদেবের সাড়ে সাতি। আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সে বলে যে আপনার তো এখন শনি সাড়ে সাতি চলছে। তা আমাদেরও ব্যাপারটা বুঝতে হবে। যারা নাকি চ্যানেলটা থেকে শিখছেন তাদের কাছে বলবো, ভালো করে শুনবেন, নোট করে নেবেন। এখন এই শনি সাড়ে সাতি, শনি হচ্ছে আমাদের রাশিচক্রের একটা মেজর গ্রহ, যে নাকি রাশিচক্রে সবচেয়ে বেশি দিন ধরে অবস্থান করেন, 2.5 বছর ধরে। এখন যদি এই সাড়ে সাতি চলে, সাড়ে সাতিটা কী ব্যাপার, সাড়ে সাতি কাকে বলে, এটা আমাদের সবার আগে জানতে হবে। আমরা শুনে আসলাম, কোনো অ্যাস্ট্রোলজার বললো আমাকে যে আমার সাড়ে সাতি চলছে, তা আমাকেও ব্যাপারটা বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র যদি আপনারা একটু একটু করে বুঝে নেন, তাহলে নিজেরাই অনেক কিছু প্রেডিক্ট করতে পারবেন। প্রথমত, গ্রহদের প্রথম ব্যাপার হচ্ছে এই গ্রহরা আমাদের দেহের প্রতিটা অঙ্গ অবস্থান করে আছে। আমি যখন প্রথম শেখাই তখন আপনাদের বলেছি কোন কোন অঙ্গে কোন কোন গ্রহ থাকে। এখন শনিদেবও এই আমাদের দেহের প্রতিটা অঙ্গে প্রভাব বিস্তার করে থাকেন, এবং যখন তিনি এই সাড়ে-সাতিতে আসেন তখন আমাদের দেহের বিভিন্ন অংশে তিনি ক্রিয়া করে থাকেন, এক এক রকম ক্রিয়া করে থাকেন। এখন ন্যাচারালি এই শনিদেব কি করেন? শনিদেব তিনি হচ্ছেন ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, দায়িত্বের দেবতা, কঠোর পরিশ্রমের প্রতীক হচ্ছেন এই শনিদেব। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিও পেতে আপনারা অবশ্যই নোটিফিকেশানটা চালু করে দেবেন, যাতে আমি যখনই কোনো এরকম ভিডিও পোস্ট করব সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। এখন শনি হচ্ছেন এই ন্যায়ের দেবতা। তা এই যে শনিদেবের সাড়ে সাতি, এই শনিদেবের সাড়ে সাতি, প্রথমেই আমরা দেখব যে এই শনির সাড়ে সাতিতে আমাদের দেহ অঙ্গ হিসাবে কোন কোন জায়গায় পড়ে, এবং যদি নাকি সেই অঙ্গ আমরা ইন্ডিকেট করতে পারি যে এখন আমার শনির সাড়ে সাতি চলছে, তাহলে আমার এই অঙ্গে এই অবস্থা থাকার কথা। হ্যাঁ, এর 3টে ধাপ আছে। এই যে সাড়ে সাতির 3টে ধাপ আছে। তাই এই সাড়ে সাতি, শনির সাড়ে সাতি দশা আমাদের জীবনের অত্যন্ত কষ্টকর একটা সময়। এই সাড়ে সাতি যখন চলে, একবার শুরু হলে এটা আমরা সকলেই জানি 7.5 বছর ধরে চলে এই শনির অশুভ প্রভাব। এখন এই সাড়ে সাতি দশা চলাকালীন শরীরের আমাদের বিভিন্ন অঙ্গের উপর এর ক্রিয়া হয়, এর প্রভাব পড়ে। এখন কোন কোন অঙ্গে কীভাবে প্রভাব পড়ে সেটা আমরা জেনে নেব। কেননা শনির সাড়ে সাতি কথা শুনলেই, যখনই এই নামটা আসে, তখনই কিন্তু বেশিরভাগ মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হয়। এই সাড়ে সাতি দশা যখন চলে, তখন মানব জীবনে, যেসব মানবের জীবনে চলে, সেই জীবনে একের পর এক বিপর্যয় কিন্তু তাদের জীবনে আছড়ে পড়তে থাকে। বর্তমানে যদি আমরা দেখি, শনি অবস্থান করছে কোথায়? কুম্ভ রাশিতে। শনি যখন যে রাশিতে থাকে, রাশিচক্রে সেই রাশির পাশাপাশি তার আগের এবং পরের রাশিতেও চলে। আগের এবং পরের, যে রাশিতে অবস্থান করে সেই রাশির আগে, যেমন কুম্ভের আগের রাশি হচ্ছে মীন, আর পরের রাশি কি? কুম্ভের পরের রাশি হচ্ছে মকর। সুতরাং শনি যে রাশিতে থাকেন সেই রাশির আগে এবং পরের রাশিতেও শনির সাড়ে সাতি এই দশা চলে। সেই হিসাবে বর্তমানে কি দেখা যায়? বর্তমানে যে কুম্ভ রাশিতে অবস্থান করছেন, সেই জন্য মকর এবং মীনেও, এবং এছাড়া কুম্ভতেও এই শনির সাড়ে সাতি দশা চলবে। এখন সাড়ে সাতি এই যে দশা চলে,
এই সাড়ে সাতি দশা চলাকালীন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে এই শনি প্রভাব ফেলে। এখন আমরা জানব এই শরীরে নানা অঙ্গে দৃষ্টি দেওয়ার ফলে কি প্রভাব পড়ে আমাদের জীবনে। কোনো রাশিতে শনি সাড়ে সাতি দশা যেই শুরু হয় তখনই প্রভাব পড়ে কিন্তু সেই জাতকের মুখের উপরে এই শনি সাড়ে সাতি দশার প্রভাব পড়ে। এই সাড়ে সাতি দশার প্রথম 100 দিন প্রভাব পড়ে শনির। কোথায় প্রভাব পড়ে না, মুখের উপরে তার দৃষ্টি পড়ে 100 দিন। প্রথম 100 দিন শনির দৃষ্টি কোথায় থাকে, মুখের উপরে থাকে। এই সময়টা কিন্তু যে জাতকের পড়বে সেই জাতকের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়। নানা বিপদে জীবন বিপর্যয় নেমে আসে সেই জাতকের জীবনে। এরপরে সেকেন্ড স্টেজটা হচ্ছে 400 দিন। সেকেন্ড স্টেজে হচ্ছে 400 দিন। এই 400 দিন শনির প্রভাব থাকে জাতকের কোথায় থাকে, ডান হাতে, রাইট হ্যান্ড, ডান হাতের প্রভাবটা থাকে। ডান হাতের উপর এই শনির প্রভাব কিন্তু শুভ। এই সময় কিন্তু যে জাতকের থাকে ডান হাতের উপরে সেই সময় সে সব কাজেই সাফল্য অর্জন করতে পারে, সাফল্য অর্জন পায়। এই সময় দেখা যায় সেই জাতক বা জাতিকা যাদের পড়ে ডান হাতের উপরে 400 দিনের প্রভাবে দেখা যায় এই সময় সেই জাতক জাতিকা তাদের কেরিয়ারের শীর্ষে উঠে পড়ে, একদম টপ পজিশনে পৌঁছে যায়। এরপরে যে থার্ড স্টেজ, সেই থার্ড স্টেজে পড়ে 600 দিন। এই 600 দিন থাকে জাতকের পায়ের দিকে থাকে। এই সময় সেই জাতক জাতিকা দেখা যায় কি নানা স্থানে তিনি ভ্রমণ করতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গেও তাদের দেখা হয়। কিন্তু আবার একটা ব্যাড সাইড আছে কি, এই যে পায়ের দিকে পড়ছে এর ফলে কি হবে, এই ভ্রমণের সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থেকে যায়, আশঙ্কা থাকে। এরপরে যেটা হচ্ছে 500 দিন শনির দৃষ্টি থাকে, বিভিন্ন স্টেজে দৃষ্টিটা দেয় দেহের উপরে। এরপরের 500 দিন শনির দৃষ্টি থাকে কোথায়, জাতকের পেটের দিকে। তবে তার প্রভাব এই সময় নানা রকমের খাওয়া দাওয়া হয়, হই হুল্লোড় হয়, হই হুল্লোড় করে সময় কাটায় সেই সমস্ত জাতক। আবার এই যে অত্যাধিক খাওয়া দাওয়ার ফলে কিন্তু অসুস্থ হয়ে পড়ারও একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থাকে। বিশেষ করে পেটের গোলমাল এবং হজমের সমস্যায় কিন্তু তারা ভুগতে পারে। এরপরে আমরা দেখতে পাই কি যে 400 দিন, এরপরে যে 400 দিন, 500 দিন গেল খাওয়া দাওয়া বা হই হুল্লোড়ে এবং পেটের রোগ। এরপরে 400 দিন যেটা পড়ে সেটা শনির সাড়ে সাতির প্রভাবটা পড়ে জাতকের বাহাতের দিকে, জাতক জাতিকার বাহাতের উপরে। এই বাহাতের উপরে যখন থাকে তখন এই সময়টা কিন্তু খুব যন্ত্রণাদায়ক হয়। সেই সময় কিন্তু এই সাড়ে সাতিটা খুব যন্ত্রণাদায়ক হতে পারে। কেননা এই সময় সেই জাতক জাতিকা কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারে না। তারা যে কাজটাই করতে যায় সেই কাজে ফেলিওর হয়, ব্যর্থতা আসে, ব্যর্থতার মুখে পড়ে, মানসিক অবসাদ আসে, এর মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এরপরের 300 দিন, টোটাল 7.5 বছরের হিসাবটা হচ্ছে এই যে এরপরের যে 300 দিন, এই 300 দিন জাতকের কোথায় থাকে, এই প্রভাবটা আমরা কি দেখতে পারি, মাথাতে এই যখন প্রভাবটা থাকে শনিদেবের এই সাড়ে সাতির প্রভাব, এই সময়টা কিন্তু জাতক জাতিকার পক্ষে শুভ হয়। তারা কেরিয়ারের উন্নতি করতে পারে, সাফল্য পেতে পারে, খ্যাতি অর্জন করতে পারে। এই পরের 300 দিন যখন মাথার উপরে এই শনিদেবের প্রভাব পড়ে। এরপরে 200 দিন থাকে জাতক জাতিকার চোখে এই শনিদেবের সাড়ে সাতির প্রভাব পড়ে। এই সময় তারা কি করে, তীর্থযাত্রা করে, পূজা অর্চনা করে, যাগযজ্ঞ করে, এদিকে সেই সমস্ত জাতক জাতিকার আগ্রহ বেড়ে যায়। আর দশার যে শেষ 200 দিন সেইটা
খুব যন্ত্রণাদায়ক হয়। এই সময়টায় এই শনির 7.5 দৃষ্টি থাকে জাতক জাতিকার মলদ্বারে। এটা যন্ত্রণাদায়ক একটা। এই সময় কিন্তু যেমন মানসিক কষ্ট পায়, যন্ত্রণাদায়ক হয় কেন, মানসিক কষ্ট হয়, কনস্টিপেশন হয়, কারো কারো অর্শের রোগ দেখা দেয়, ফিস্চুলা, পাইলস ইত্যাদি ইত্যাদি রোগ দেখা দেয়। সেটা যন্ত্রণাদায়ক একটা রোগ। এই জন্য তারা মানসিক কষ্ট পায়, শারীরিক কষ্ট পায়, যেটা নাকি তাদের সারা জীবন মনে থাকে এই কষ্টের ফলে। এখন আমাদের দেখতে হবে এই শনির যে 7.5 হয়, এটা কেন হয়, জন্মকালীন ছকে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমার শনির 7.5 হবে, শনির 7.5 দশা পড়বে। আমাদের এটা জানতে হবে কি, আমাদের জন্মছকটা জানতে হবে। কি জন্মছকে দেখতে হবে, জ্যোতিষশাস্ত্র মতে বলছে যে কোনো জাতক জাতিকার জন্ম রাশি থেকে যদি দ্বিতীয়, সপ্তম এবং দ্বাদশ রাশিতে শনিদেব অবস্থান করে তবেই কিন্তু শনির 7.5 হবার সম্ভাবনা থাকে। এই কারণেই শনির 7.5 হয়। তাহলে আমাদের এটা বুঝে নিলাম আমরা শনির 7.5 কখন হয়। আমাদের জন্মছকে যদি শনির 7.5 থাকে তাহলে এই 7.5 আমাদের সারা জীবন ঘুরে ফিরে আসবে, আমরা কষ্ট পাবো, কষ্ট ভোগ করব। একেই বলে শনির 7.5। এখন এই যে শনি গ্রহ আমাদের জন্মরাশির দ্বাদশে দ্বিতীয় ঘরে যখন গোচরকালীন অবস্থান করে, এবং যেখানে আছে সেখানেও যদি অবস্থান করে, তখন জাতকের 7.5 যোগ শুরু হয়। তাহলে এইখানে প্রতিটা ঘরে সে 2.5 বছর করে থাকবে, তাই সর্বমোট হয় 7.5। এখন এই 7.5 প্রতিকার কী হবে? এখন যখন 7.5 চলে তখন আমরা আরও বুঝতে পারি যে অকারণে লোকের সাথে মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝি হয়, কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ আটকে গেল বা হলো না, একদম সামনে এসে সেটা বরবাদ হয়ে গেল, বিদ্যায় বাধা পড়ল, কর্মে বাধা পড়ল, বিবাহে বাধা পড়ল, গুরুজনের স্বাস্থ্যহানি হলো, এমনকি সেই গুরুজনের মৃত্যুও হয়ে যেতে পারে, দাম্পত্য অশান্তি হতে পারে, এবং এই অশান্তিটা এমন পর্যায়ে চলে যায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এটা দেখা যায়। এখন তন্ত্রমতে পূজা, হোম, জপ টপ ইত্যাদি করলে এই শনির 7.5 প্রতিকার হয়। একটা সহজ প্রতিকার যেটা নাকি সবাই করতে পারে। প্রথমত, যে শনিদেবের মন্দিরে গিয়ে, যে কোনো শনিদেব কাছাকাছি যে শনিদেবের মন্দিরে গিয়ে 31টি শনিবার আপনাকে পালন করতে হবে। কিভাবে পালন করবেন? শনিদেবের মন্দিরে যাবেন, সেখানে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে, এর মধ্যে ছেদ পড়লে কিন্তু চলবে না। আপনাকে 31টা যে শনিবার, এই শনিবার আপনাকে পরপর করে যেতে হবে। এটা ইচ্ছে করলে আপনি বাড়িতেও করতে পারেন। বাড়িতে শনিদেবের ঘট পেতে বাইরে পুজো করতে হয় শনিদেবের, সেখানে হ্যাপা বেশি, খরচাও বেশি, অনেক ঝামেলাও আছে। তার থেকে আপনি প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালান, 9টা ধূপকাঠি, 9টা মোমবাতি, 9টা বাতাসা এবং 9 অঙ্কের কোনো দক্ষিণা আপনি ওখানে রেখে আসবেন। আর একটা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করবেন, আমার সমস্ত অশুভকে নাশ করে শুভকে নিয়ে এসো। এটা হচ্ছে সহজ। এবং এর থেকে আরও ভালো প্রতিকার আছে, সেটা হচ্ছে মহাগণপতির পুজো করা, মন্ত্র জপ করা। মহাগণপতি কোনটা? মহাগণপতি হচ্ছে যে গণপতির 3 চোখ আছে। দেখবেন সাধারণত যে সমস্ত গণপতি আমাদের দোকান টোকান ব্যবসা ক্ষেত্রে পুজো হয়, বেশিরভাগই দেখা যায় 2 চোখ বিশিষ্ট, মাঝখানে ত্রিশূল আঁকা। সেটা নয়, আপনাদের মহাগণপতি আনতে হবে 3 চোখ বিশিষ্ট, 3 চোখ বিশিষ্ট, ত্রিনয়ন বিশিষ্ট যে গণপতি, সেই গণপতিকে আনতে হবে। আগে গণপতির মন্ত্র আপনাকে জপ করতে হবে 28 বার। মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং লিং ক্লৌং গ্লৌং গং গণপতয়ে
বড় বড়দ সর্বজনমে বসমানায় সহায়। এই মন্ত্র আপনি তন্ত্রসারে পেয়ে যাবেন। আর দ্বিতীয় হচ্ছে বজরংবলীর জপ করা। বজরংবলী মন্ত্র এর আগেও আমি বলে দিয়েছি। হ্যাঁ, বজরংবলী মন্ত্র, বজরংবলী পুজো করবেন। বজরংবলী পুজো করে দুপাশে দুটো লাড্ডু দিয়ে গলায় একটা পূব দিকে মুখ করে করবেন। গলায় বজরংবলী ফটোতে একটা মালা দেবেন। পঞ্চমুখী কিন্তু নেবেন না। যে বজরংবলী পাহাড় নিয়ে আসছে হাতে, সেই ছবি নিয়ে এসে আপনারা পুজো করবেন। একটা হচ্ছে ওষুধই আনতে যাচ্ছে, আর একটা হচ্ছে ওষুধই নিয়ে আসছে। পাহাড়টা তুলে নিয়ে আসছে। পাহাড়টা যে তুলে নিয়ে আসছে সেখানেই প্রতিকার হবে। সেই রকম একটি ছবিতে শনিবার মঙ্গলবার করলেই ভালো হয়। শনিবার অথবা মঙ্গলবারে করবেন, তাহলে ভালো ফল পাবেন। ওরকম একটা ছবি নিয়ে এসে ছবিতে জবা ফুলের মালা দেবেন। হ্যাঁ, ছবির দুপাশে থালাতে একটাকে দুটো লাড্ডু দেবেন, মাঝখানে এক গ্লাস জল দেবেন। জলের উপরে একটি করে জবা ফুল দেবেন। জবা ফুলের যে গর্ভদণ্ডটা থাকে ওটা কেটে দেবেন। যখন মালা পরাবেন তখনও গর্ভদণ্ড কেটে দেবেন, তাহলে ফলটা ভালো পাবে। এবারে ওই কেটে দিয়ে এবার আপনি প্রথমে বাহাল্য কিছু নেই, পুজো আপনিই করতে পারবেন, অর্চনা আপনিই করতে পারবেন, কোনো পুরুষ ঠাকুর ডাকতে হবে না। এবার আপনি কি করবেন, আপনি বসে প্রথমে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে একটা প্রার্থনা লিখবেন। আপনার যা প্রার্থনা আছে সেটা আপনি লিখবেন। লেখার পরে লাস্টে যে লাইনটা লিখবেন সেটা হচ্ছে আমার এই প্রার্থনা পূর্ণ করে আমাকে পুরস্কৃত করো, এটা লিখবেন। লেখার পরে এবারে বজরংবলীর যে মন্ত্র আছে আমি বলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন। তারপরে প্রতিদিন আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে, এখানে শৌচের কোনো ব্যাপার নেই, বিছানায় বসে 12 বার জপ করবেন। আর রাত্রে যখন ঘুমোতে যাবেন সেই সময় 12 বার জপ করবেন। এইখানে একটা নিয়ম আছে, এই যে রাত্রিবেলা আপনি জপটা করবেন তখন কিন্তু আপনি আড়াই দণ্ডকাল বিছানা থেকে নামতে পারবেন না। আর সকালবেলায় যেটা করবেন সেটা আপনি করার পরে 10 মিনিট বিছানায় বসে চোখ বুজে বজরংবলী ধ্যান করে প্রার্থনা করে আপনি নেমে পড়তে পারবেন। এখন মন্ত্রটা হচ্ছে বজরংবলীর যে মন্ত্রটা, সিদ্ধ মন্ত্র, এটা কামাখ্যা সিদ্ধ মন্ত্র। ওম নমো ভগবতে হং হনুমতে রুদ্রায় চণ্ডেশ্বরায় হুং 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 ফট স্বাহা নমো রুদ্র মহাদেবায় নমঃ। এই মন্ত্রটা সিদ্ধ মন্ত্র, এটা যেই জপ করবেন সমস্ত সংকট থেকে আপনারা মুক্ত পাবেন। নমস্কার, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। শনিদেবের প্রকোপ থেকে মুক্ত হন, শনিদেব তাহলে সম্পদে আপনাদের ভরিয়ে দেবে।